স্যার ভালো আছেন? হ্যাঁ, আজকে কি পরীক্ষা নেবেন? না আজকে কি আমি পরীক্ষার কথা বলছি? না স্যার, আজকে বলেন নাই, পরের কবে সপ্তাহে স্যার? নেবেন। হ্যাঁ, পরীক্ষা নেব নেক্সট ক্লাসে। তোমাদের জন্য সুবিধাই হলো মাঝখানে একটা বৃহস্পতি শুক্রবার আছে, তাই না? সুবিধা হয়েছে না? বৃহস্পতি শুক্রবার আছে, তাহলে তোমাদের জন্য সুবিধা হলো না? ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার রেকর্ড পাই নাই তো আগের ক্লাসেরটা। রেকর্ডটা আমি ভুল করে আরেকটা দিয়েছিলাম, বুঝছো? পরে ওইটা ডিলিট করে আমি আবারও দিছি, কিন্তু আসে নাই এখন। ওইটা আপলোড হতে স্যার সময় এই যে একবার আসছিল স্যার, একবার আসে আবার পাচ্ছি না, আর পাচ্ছি না। সমস্যা হয়েছে কি যে বুঝলাম না। আগে তো কি সুন্দর দিতাম, সাথে সাথে তোমার আপলোড হয়ে যেত। হ্যাঁ, এখন আপলোড ইয়েস হতে স্যার। অনেক সময় লাগে। আমার মনে হয় ল্যাপটপটা উইন্ডোজ সেটআপ দিতে হবে আবার, অনবরত কাজ করে তো, বুঝছো? এই আমাদের নিজেদেরও তো অনেক ক্লাস থাকে এই ক্লাসের পরেও, যার কারণে স্যার আপনিও ক্লাস করেন? কি বলো, আমাদের প্রতিদিন ক্লাস থাকে, প্রতিদিন। তোমাদের টিচাররা স্যার ক্লাস আপনি কি নেয়? ক্লাস করেন? তোমাদের টিচাররা ক্লাস নেয়? ইয়েস স্যার। আমাদের অনার্সের মাস্টার্সের ক্লাস আছে। বুঝছি স্যার। তো মানে এখন স্যার আপনি করেন? হ্যাঁ, আর কি আপনি ক্লাস করেন নাকি করান? আমি ক্লাস করাই, টিচার আমি। ওটাই তো বলতেছি। এখন হলো যে সবাই তো এখনো জয়েন করেনি, তোমরা মাত্র 2 জন, তুমি আর সাকিব 2 জন মাত্র জয়েন করেছো। আমরা তো ভাবছি শুরু করে দেবো। এই যে ফাহিম রহমান আসছে, এখন অবশ্য আসবে, আবার 2-1 মিনিট পরে পরে আসে সবাই। আজকে আমাদের এই অধ্যায়টা সৃজনশীল শেষ করবো, বুঝছো? সৃজনশীল শেষ করে আমরা কিছু অবজেক্টিভ নিয়ে কথাবার্তা বলে এই অধ্যায় শেষ করে দিয়ে 2টা পরীক্ষা নেব নেক্সট ক্লাসে। তো এখন পরবর্তী ক্লাসে যে পরীক্ষাটা নিব, প্রথমে কি আমরা সৃজনশীল নিব নাকি জ্ঞানমূলক অনুধাবন? স্যার প্রথমে জ্ঞানমূলক আর অনুধাবন নেন। তাহলে জ্ঞান অনুধাবন আগামী ক্লাসে, তো শনিবার। ইয়েস স্যার। তাহলে শনিবারে 3:30টায় জ্ঞান এবং অনুধাবনের উপরে পরীক্ষা হবে। হ্যাঁ, তোমরা সবাই প্রস্তুতি নিও। আমরা শুরু করি আজকের আলোচনা। বসে থেকে লাভ নাই, কে কখন আসবে। দেখো, পার্ট 9 এর সৃজনশীল। স্যার এগুলো ছবি দিয়েছেন না? এগুলো গ্রুপে দিয়ে দিছি, সমস্যা নাই। গ্রুপে দেখছো না প্রশ্ন দিয়েছি? ইয়েস স্যার। আজকে যে 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেই 3টা প্রশ্ন আমি অলরেডি গ্রুপে দিয়ে দিছি, এবং সেখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি। আর বাকি যে কয়টা জ্ঞানমূলক প্রশ্ন আমি দেখি আগামীকাল সকালে দিয়ে দিব। এখনো 10 আর 11 2টা পার্ট বাকি আছে জ্ঞানমূলকে, লাস্টের দিকে। তো আমি দেখি যে আজকে ক্লাসে এত কম কেন, মাত্র 3 জন, ঘটনা কি? সাকিব, জি স্যার। ক্লাসে এত কম কেন আজকে, বলো তো? স্যার ইনভাইট দিচ্ছি তো স্যার। ইনভাইট দিছি স্যার। আর হচ্ছে না, তোমার আম্মুকে বলবা যে কয়জন পড়ে
তাদের তালিকাটা দিতে, আর বাকিগুলোর আমি সব মানে ই করে দেবো আর কি। স্যার অর্ঘ কারোর জন্য আর আসে না অর্ঘ। অর্ঘ কি হয়েছে? জানি না স্যার, ও কারোর জন্য আর আসে না। অর্ঘ কি জন্য বললো না বাড়িতে গেছে? আচ্ছা যাই হোক, আসবে, হয়তো গ্রামে গেছে এই জন্য। তোমাদের স্কুল টিস্কুল খোলার কোনো খোঁজ খবর জানো? স্যার বলছে স্যার বলে ফেব্রুয়ারি যে থেকে ফেব্রুয়ারি সীমিত আকারে খুলবে স্যার। স্যার দীপুমণি তো স্যার বলছে যে ফেব্রুয়ারিতে খুলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে মার্চের দিকে খুলে দিতে পারে। স্যার না খুলে দিলেই ভালো স্যার। কেন? আগামী বছর ডিএসসি পরীক্ষাটা না হলেই ভালো। ডিএসসি পরীক্ষা না হলে তুমি যে ভালো ছাত্র তার মানে সেটা বুঝাবা কেমনে? আমার বুঝাও। সবাই এ প্লাস পাবে। 5 এ প্লাস পাইছো না যারা, সবাই যদি এ প্লাস পায় তাহলে তুমি কত নম্বর পাইছো, সাকিব কত নম্বর পাইছে কিভাবে জানবে? এবং সেখানে ব্যাপারটা হলো যে কে কত ভালো, কে কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সেটাই বা বুঝবা কি করে? যাই হোক, আমাদের অধ্যায় 2, আমাদের মুক্তিযুদ্ধে আমাদের মুক্তি বাহিনী এবং আমাদের প্রতিবেশী দেশের সহায়তাকারী বাহিনীর সমন্বয়ে এক বিশেষ বাহিনী গঠন করা হয়। এই বিশেষ বাহিনী গঠনের ফলে যুদ্ধ স্বাভাবিকভাবেই দারুণ গতি লাভ করে এবং একে একে দেশ শত্রুমুক্ত হয়। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকে যৌথ বাহিনী গঠনের কথা ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে কোন বাহিনীর কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকে যৌথ বাহিনীর কথা বলা হয়েছে। এরপরে তুমি যৌথ বাহিনী কাকে বলে, কিভাবে যৌথ বাহিনী গঠিত হয়েছিল, কবে গঠিত হয়েছিল, এইগুলো আলোচনা করবা, ঠিক আছে? আবার আরেকবার বলছি, উদ্দীপকে যৌথ বাহিনীর কথা বলা হয়েছে, এটা হলো জ্ঞানমূলক। এরপরে অনুধাবন হচ্ছে কি, ওই যৌথ বাহিনী বলতে কি বুঝো সেটা লেখবা। তারপরে এলো প্রয়োগ। প্রয়োগ স্তরে হচ্ছিল যে এখানে প্রতিবেশী দেশের কথা বলা হয়েছে, তাহলে প্রতিবেশী দেশ মানে হলো ভারত, আর আমাদের মুক্তি বাহিনী ভারতের মিত্র বাহিনী আর মুক্তি বাহিনীর সমন্বয়ে গঠন করা হয়েছিল যৌথ বাহিনী, অর্থাৎ 21শে নভেম্বর মুক্তি বাহিনী এবং ভারতীয় সহায়তাকারী যে মিত্র বাহিনী এদের সমন্বয়ে গঠন করা হলো যৌথ বাহিনী। তারপরে তুমি যৌথ বাহিনীর এগুলো, তার মানে তোমার এইভাবে আলোচনা করতে হবে, ঠিক আছে? প্রথমে জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ, এইভাবে তুমি আলোচনা করে বুঝাবে যৌথ বাহিনী কিভাবে গঠন করা হলো, কখন গঠন করা হলো, এই সবকিছু তোমার এই আলোচনার মধ্যে আসবে। এরপরে তোমার ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ বিশেষ বাহিনী গঠনের ফলে যুদ্ধ স্বাভাবিকভাবেই দারুণ গতি লাভ করে এবং একে একে দেশ শত্রুমুক্ত হয়। উক্তিটি মূল্যায়ন করো। শত্রুমুক্ত হয়টা লেখা হয় নাই, তাই না?
এই যে অর্ঘ চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অর্ঘ স্যার বিজি ছিলাম, সরি এত দেরি কেন? স্যার, জানতাম না তো আপনি 3:30টায় নেন, আমি তো ভাবছিলাম 5টায় নেন। কেন তুমি 3:30টায় ক্লাসের কথা জানো না? না স্যার। হ্যাঁ হ্যাঁ, কি বলো? তোমাদের এটা আরো আগে জানানো হয়েছে। এর আগের ক্লাস তো 3:30টায় হলো। স্যার না হলে স্যার গ্রুপে লিখে দেন, পরে আবার বলবে যাই না। আচ্ছা, না 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 জানলে তো আমাকে নক করবে, স্যার ক্লাস হচ্ছে না কেন, তাই না? হুম। এবং কে Yes, sir. তো ভাবার কোনো সুযোগ নাই, তো বললে তো হয় ফোন দিয়ে, স্যার কি স্যার গ্রুপে তো টাইম দিয়ে দেননি, হয়তো স্যার ক্লাসেই বলে দিয়েছেন স্যার। ক্লাসে বলে দিছি সবাইকে এর আগের দিন। গ্রুপে টাইম দিলে স্যার মিস হতো না আগের ক্লাসটা। তাই আমি তো ভাবছি তোমরা Yes, সবাই sir. জানো, এই জন্য আর গ্রুপে লেখি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো, এই বিশেষ বাহিনী গঠনের ফলে যুদ্ধ স্বাভাবিকভাবে দারুণ গতি লাভ করে এবং একে একে দেশ শত্রুমুক্ত হয়। উক্তিটি মূল্যায়ন করো। তার মানে এখানে তুমি এই বিশেষ বাহিনী বলতে বোঝানো হয়েছে কি? যৌথ বাহিনী। বলবা যে যৌথ বাহিনী গঠনের ফলে 21শে নভেম্বর 1971 সালে ভারতীয় মিত্র বাহিনী ও মুক্তি বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠিত হওয়ার ফলে স্বাভাবিকভাবেই যুদ্ধ দারুণ গতি লাভ করে এবং একে একে দেশ শত্রুমুক্ত হয়। তারপরে নিচের লাইনে যাওয়া, আবার তোমার ওই যে কিভাবে তোমার যৌথ বাহিনী গঠন করা হয়েছিল সেগুলো লিখবা। লেখার পরে তারপরে তুমি দেখবা যে যৌথ বাহিনী কিভাবে একে একে এই মানে এই যৌথ বাহিনী গঠন করার পর যুদ্ধের গতি লাভ করে এবং একে একে দেশ শত্রুমুক্ত হয়। অর্থাৎ যৌথ বাহিনীর যে অভিযানগুলো, সেই অভিযানগুলো তোমরা এখানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনা করবা। অর্থাৎ এই যে যখন 3 ডিসেম্বর পাকিস্তানি বিমান বাহিনী ভারতীয় বিমান ঘাঁটিতে হামলা চালায়, শুরু হয় পাক ভারত সর্বাত্মক যুদ্ধ। যৌথ বাহিনীর অধীনে বাংলাদেশ সীমান্তে এ সময় আক্রমণ শুরু হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহে চালানো হয় বিমান হামলা। 6 ডিসেম্বর ভারত সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। পরের দিন যশোর বিমানবন্দরের পতনের পর যৌথ বাহিনী যশোর শহরে প্রবেশ করে। 8 থেকে 9 ডিসেম্বরের মধ্যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী শহর যৌথ বাহিনীর দখলে আসে। 10 ডিসেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালকে নিরপেক্ষ এলাকা ঘোষণা করে ঢাকাস্থ কূটনৈতিক ও বিদেশি নাগরিকদের সেখানে আশ্রয় দেওয়া হয়। ওই দিন বিশেষ বিমানযোগে ঢাকা থেকে ব্রিটিশ অন্যান্য বিদেশি নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। 11 থেকে 12 ডিসেম্বরের মধ্যে ময়মনসিংহ, হিলি, কুষ্টিয়া, খুলনা, রংপুর, রাজশাহী, দিনাজপুর, সিরাজগঞ্জ মুক্ত হয়। 12 ডিসেম্বর ঢাকায় বিভিন্ন সামরিক অবস্থানের উপর যৌথ বাহিনীর বিমান হামলা চলে। যৌথ বাহিনী 4 দিক থেকে ঢাকা অভিমুখে রওনা হয়। এর মধ্যে দেশের সীমান্তবর্তী বিভিন্ন রণাঙ্গনে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ শুরু হয়। পূর্ব পাকিস্তানের তাবেদার গভর্নর, এ কথা বলার দরকার নাই তোমার। এই যে তারপরে কি, এই যে এখানে যে আলোচনাগুলো করা হলো, কোন তারিখে কি কি ঘটনা ঘটাইছে যৌথ বাহিনী, কি কিভাবে অভিযান চালাইছে। হ্যাঁ, ঢাকা অভিমুখে রওনা হয়েছে এবং অনেক জায়গায় পরপর যে দখল করছে বিভিন্ন জেলা, হ্যাঁ, যে শত্রুমুক্ত করলো যৌথ বাহিনী, এইটাই তোমার এই প্রশ্নের উত্তরে চলে আসবে। একে একে দেশ শত্রুমুক্ত হলো। তোমার এখানে শত্রুমুক্ত হওয়ার 2টা ঘটনা কিন্তু এখানে পরিষ্কার করে উল্লেখ করা আছে। অবশ্যই এটা থেকে লিখবা। 8 এবং 9 তারিখে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী যৌথ বাহিনী দখলে আসে। এরপরে তোমার 11-12 ডিসেম্বর
আমি একটু গ্রুপে লিখে দেই, এখনো জয়েন করতেছে অনেকে। দেখছো ওরা জানতো না মনে হয়। হ্যাঁ স্যার, এরা জানতো না স্যার, গ্রুপে দিতে হবে। জানতো না কেন? এগুলো একজন দিয়ে দিছে। দিছে। ইয়েস স্যার, ফাহিম রহমান এখনই মিটিং থেকে বের হয়ে দিয়ে চলে আসলো। স্যার যেই 2 দিন ক্লাস করি নাই ওই 2 দিনে স্যার 9টা সৃজনশীল দেওয়া শেষ। হ্যাঁ, আজকে তো লাস্ট। 9টা না, 9টা দেওয়া শেষ, আজকে 10 নম্বর সৃজনশীল। এইভাবে তোমরা এটা আলোচনা করবা। ওকে, বুঝতে পেরেছো? আর সৃজনশীলের উত্তরও কি আমরা খাতায় লিখে আপনি যখন আসবেন তখন দেখাবো? হ্যাঁ, দেখাবো মানে জমা দিতে হবে, ওগুলো আমি নিয়ে আসবো। এত পরীক্ষা তো পরীক্ষা হয় নাই। এটা না, এটা তো ওইটা কোনো না, পরীক্ষা হয় না। বোকারে। পরীক্ষার ব্যাপারে বলি নাই, পরীক্ষাটা তো অবশ্যই তুমি মানে এটা একবার বলতেছি না, সৃজনশীল মানে এত কোশ্চেন কোনো কঠিন গাইড থেকে টেক্সট হেল্প কোনো নেওয়া যাবে? পরীক্ষাতেও করি নাই। পরীক্ষা হচ্ছে মেসেঞ্জারে পাঠাবা, সাথে সাথে পাঠাবা। এই তোমরা কিন্তু পাঠাও না, যারা পাঠাও না ওদের বিরুদ্ধে রিপোর্ট করবো কিন্তু। আচ্ছা আচ্ছা। তোমরা কিন্তু এই যে পাঠাও না, অনেকে পরীক্ষা দিয়ে অ্যান্সার উত্তরপত্র পাঠাও না, বুঝছো? আর ওইটা বলি নাই, আপনার টেস্ট গুলো এত কঠিন স্যার, কোনো পরীক্ষাও এত কঠিন হয় নাই। কি টেস্ট কঠিন? আমি কি প্রশ্ন কঠিন করছি? 10টা তারপর সৃজনশীল লিখে আপনাকে জমা দিতে হবে, কত কষ্ট। কষ্ট তো অবশ্যই, কষ্ট না করলে কৃষ্ণ মিলবে? না স্যার। স্যার এরপর বছরের মাঝখানে জমা দেয় সৃজনশীল গুলা। ওই বেটা, বছরের মাঝখানে জমা দেওয়া কেন? বছরের মাঝখানে আরো কত অধ্যায় বাকি রয়েছে, এগুলো শেষ করতে হবে না? কি বলো না বলো, তুমি একটা জ্ঞানী ছেলে হয়ে এইসব কথা বলো। এরপরেটা আজকে দেখো। বাদে সারা রাত জেগে দিতে হবে। তারপরে প্রচেষ্টা চালিয়ে যাও, সিংহ হয়ে ঘুমিয়ে থেকো না, কুকুরের মতো ঘেউ ঘেউ করো। স্যার স্যার কাকে বলছেন, বইকে না আমাদেরকে? তোমাদেরকে কুকুরের মতো ঘেউ ঘেউ করো, তাতেও লাভ আছে, কিন্তু সিংহ হয়ে ঘুমিয়ে থেকে লাভ নাই। তার মানে হলো এই যে তুমি অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু বসে থাকলে চলবে না। খারাপ স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট তাতে সমস্যা নাই, কিন্তু চেষ্টা চালিয়ে যাও, দেখবে এক সময় ঠিকই তুমি বিজয়ী হয়েছো। যাই হোক, স্যার পরবর্তী প্রশ্ন, পার্ট 10। স্যার বলো। আচ্ছা স্যার আমার মোবাইলে সমস্যা, বারবার জুম থেকে কেটে যায়, কোনো স্যারেরই ক্লাস করতে পারি না। কে তুমি? মুনতাসির? স্যার আবরার। আবরার আপনার হামিম স্যার। তোমার মোবাইল তুমি ঠিক করো। স্যার আব্বু বলছে ওই যে সামনাসামনি গিয়ে পড়তে, এভাবে নেটেও অনেক সমস্যা করে আমাদের মোবাইলের। সামনাসামনি যে আর কয় মাস, আর 1 মাস অপেক্ষা করো, দেখা যাক তারপরে। আচ্ছা স্যার। সামনাসামনি তো এখনো শুরু হয় নাই, সব জায়গাতে সমস্যা। আচ্ছা দেখো, পরবর্তী প্রশ্ন। রিমা ও সীমা তাদের দাদুকে সঙ্গে নিয়ে স্যারকে পুলিশ ধরে নিয়ে যাবে। ঘুরতে যায় রায়ের বাজার বধ্যভূমিতে। দাদু বলেন এরকম আরো বধ্যভূমি আছে। পাক বাহিনী ও তাদের সহযোগীরা এদেশের সূর্য সন্তানদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করার পর এসব বধ্যভূমিতে ফেলে রাখতো। বন্দিশালা ও বধ্যভূমি থেকে বেঁচে আসা অনেকের কাছ থেকে পাওয়া বিবরণ আরো ভয়াবহ। তো এখানে আমরা বুঝতে পেরেছি
এই উদ্দীপকে কি বলা হয়েছে? এখানে সূর্য সন্তান বলতে কাদের বোঝানো হয়েছে বলো? স্যার বুদ্ধিজীবী। হ্যাঁ, রাইট অ্যান্সার। এখানে সূর্য সন্তান বলতে বুদ্ধিজীবীদেরকে বোঝানো হয়েছে। উদ্দীপকে সূর্য সন্তানদের নির্মমভাবে হত্যা করার ঘটনা আমাদের মুক্তিযুদ্ধের কোন হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো। তাহলে লাগবা যে উদ্দীপকে সূর্য সন্তানদের নির্মমভাবে হত্যা করার ঘটনা আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দেয়। তারপরে তুমি বুদ্ধিজীবী হত্যার সবকিছু বিবরণ লিখবা। এখানে পরিষ্কার করে লেখা আছে বুদ্ধিজীবীদের সম্পর্কে। দেখো, তোমরা 30 পৃষ্ঠায় চলে যাবে, সেখানে দেখো পরিষ্কার করে আলোচনা করা আছে। পৃষ্ঠা 30, সেখানে আছে 3 ডিসেম্বর 1971 সালে যৌথ বাহিনীর আক্রমণের ফলে পাকিস্তান পরাজয় যখন নিশ্চিত, তখন তারা দেশকে মেধাশূন্য করার নীল নকশা তৈরি করে। এই পরিকল্পনা অনুযায়ী বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সংগীতজ্ঞদের ধরে নিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করে। 1971 সালের 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, শহীদুল্লাহ কায়সার, মনির চৌধুরী ও জ্যোতির্ময় গুহ ঠাকুরতা। এতবার যদি আমার এদেরকে অ্যাড দিতে হয় তাহলে আমি কেমনে পড়াবো? চিকিৎসক ডাক্তার ফজলে রাব্বি ও ডাক্তার আলিম চৌধুরী, সাংবাদিক নিজামুদ্দিন ও সিরাজউদ্দিন হোসেন, দানবীর রণদা প্রসাদ শাহ, নূতন চন্দ্র সিং, রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত ও মশিউর রহমান, লেখিকা সেলিনা পারভিন। মেহেরুন্নেছা, সাহিত্যিক শহীদ সাবের আনোয়ারা পাশা, সঙ্গীতজ্ঞ আলতাফ মাহমুদের মতো বরেণ্য ব্যক্তিগণ। বিজয় অর্জনের পর এসব সূর্য সন্তানদের লাশ রায়ের বাজার সহ বিভিন্ন বধ্যভূমিতে পাওয়া যায়। এখানে উদ্দীপকে দেখো। স্যার তাহলে ওরা ওই লাশগুলো নিয়ে গেল না কেন? লাশগুলো কোথায় নেবে বলো? ওই যে আর কি ওদের দেশে পার করে নিবে আগে আগে। ওদের দেশে পার করে নেওয়া ওদের লাভ কি? ওরা তো জানে লাশগুলো কবর দিয়া চাপা মাটি চাপা দেবো, যা খুঁজেও পাবে না। কত পাহাড়, চা বাগানের নিচে গর্ত করে করে ওখানে কত লাশ ওখানে লুকাইছে তুমি জানো এখনো? দেশের ভেতরে সংগঠিত হয়। দেখো, রায়ের বাজার সহ বিভিন্ন বধ্যভূমিতে পাওয়া যায় লাশ। দেশের ভেতরে সংগঠিত হয় নিরপরাধ লক্ষ লক্ষ নারী, পুরুষ ও শিশু বৃদ্ধদের হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ প্রভৃতি মানবতা বিরোধী হত্যাকাণ্ড। এই অপরাধের দায়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আল সামদ বাহিনীর উপর বর্তায়। কারণ এদের সহযোগিতায় কিন্তু পাকিস্তানি বাহিনীরা এই হত্যাকাণ্ড চালিয়েছিল। তাহলে আমরা এখানে কিন্তু পরিষ্কার করে দেখতে পাই যে এই 14 ডিসেম্বর অর্থাৎ 10 থেকে 14 ডিসেম্বরের মধ্যে যে সকল বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল তাদের মধ্যে কারা কারা ছিল তার বর্ণনাও কিন্তু এখানে আছে। তাহলে এই যে সূর্য সন্তান তাদের নির্মমভাবে হত্যা করা হয়, এটা মানে হলো বুদ্ধিজীবী নিধন বা বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সেই ঘটনাই কিন্তু আমাদের মনে করিয়ে দেয়। স্যার তাদের সূর্য সন্তান বলার মাহাত্ম্য কি? সূর্য সন্তান মানে বলতে এখানে ভালো সন্তানদের বোঝানো হয়েছে, যাদের দ্বারা দেশ পরিচালিত হয়। শ্রেষ্ঠ তার মানে উজ্জ্বলিত। হ্যাঁ, মানে উজ্জ্বল
ব্যক্তিদের বুঝাইছে। তেজদীপ্ত যারা, যাদের জ্ঞান ছটায়, জ্ঞানের আলোয় আলোকিত হয় সবাই, সেই জন্য এদেরকে বলা হয় সূর্য সন্তান। সূর্যের মতো তেজবান এদের হচ্ছে জ্ঞান, সেই জ্ঞান দিয়ে সারা দেশকে এরা আলোকিত করে, অন্ধকার বিদূরিত করে, এই জন্য এদেরকে বলা হয় সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান, বুঝো না? যাই হোক, বন্দিশালা ঘ নাম্বার, বন্দিশালা ও বদ্ধভূমি থেকে বেঁচে আসা অনেকের কাছ থেকে পাওয়া বিবরণ আরো ভয়াবহ। উক্তিটির সাথে তুমি কি একমত? তোমার উত্তরে ইয়েস স্যার, একমত। তাহলে তুমি লাগবা যে বন্দিশালা বদ্ধভূমি থেকে, স্যার আমার 1 মিনিট নেট ছিল, নেট আবার বলবেন 1 মিনিট। আচ্ছা, বন্দিশালা ও বদ্ধভূমি থেকে বেঁচে আসা অনেকের কাছ থেকে পাওয়া বিবরণ আরো ভয়াবহ। উক্তির সাথে তুমি কি একমত? তুমি বলবা, ওই উক্তিটা লিখে বলবা হ্যাঁ আমি উক্তিটির সাথে একমত। তারপরে তুমি বদ্ধভূমিতে কিভাবে হত্যা চালাইছে, ধরে নিয়ে কিভাবে কিভাবে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে সেইগুলো তুমি দিবা। যেমন ধরো 1971 সালের 3 ডিসেম্বর যৌথ বাহিনীর আক্রমণের ফলে পাকিস্তানি পরাজয় যখন নিশ্চিত, তখন পাকিস্তানি হানাদার বাহিনী এদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। এই যে নীল নকশার আলোকে তারা 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। সাংবাদিক, শিক্ষক, ডাক্তার সহ বিভিন্ন যারা বুদ্ধিজীবী, জ্ঞানী, এদেরকে ধরে নিয়ে হত্যা করে। নিরপরাধ মানুষকে তারা হত্যা করে। এই পরিকল্পিত গণহত্যা চালাতে গিয়ে পাকিস্তানি বাহিনী ও তাদের দস্যুরা এদেশের অনেক বধ্যভূমি তৈরি করেছে। ঠিক আছে, এইসব বধ্যভূমিতে এই সকল নিরপরাধ শ্রেষ্ঠ সন্তানদের তারা নির্মমভাবে হত্যা করে এখানে মাটি চাপা দিয়ে রেখেছিল। এই গণহত্যা চলেছে সারা দেশে পুরো 9 মাস জুড়ে। যদিও খুবই নিষ্ঠুর, লোমহর্ষক, তবুও পাকিস্তানি বাহিনীও তাদের সহযোগীদের নির্যাতনের ধরন সম্পর্কে আমাদের কিছুটা হলে আমরা এই সকল বধ্যভূমি থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের মুখ থেকে আমরা এই বিবরণ জানতে পারি। যেমন একটি একটি করে অঙ্গচ্ছেদ করে গুলি করে হত্যা করা, চোখ উপড়ে ফেলা, মাথায় আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, মুখ থেতলে দেওয়া, বেয়নেট ও ধারালো অস্ত্র দিয়ে হৃৎপিণ্ড উপড়ে ফেলা, আঙ্গুলে সুচ ফুটানো, নখ উপড়ে ফেলা, শরীরের চামড়া কেটে লবণ ও মরিচ দেওয়া ইত্যাদি এই অত্যাচারের নিষ্ঠুর ধরন ছিল। তাই একথা বলা যায় যে বন্দিশালা থেকে ও বদ্ধভূমি থেকে বেঁচে ফেরা অনেকের কাছ থেকে পাওয়া বিবরণ আরো ভয়াবহ। ঠিক আছে, এগুলো ছিল সাধারণ ধরন। এছাড়াও আরো জঘন্যভাবে মানুষকে হত্যা করত, সেগুলো অনেক কথাই, অনেক বিবরণ বলা যায় না, মুখে উচ্চারণও করা যায় না। আবার অনেক বিবরণ মনে করো তুমি উচ্চারণ করতে গেলে তোমার জিভ কম্পিত হবে। আপনি বলেন, প্লিজ বলেন। বুঝছো, এরকম ধরন ছিল। আচ্ছা, স্যার সেখানে বলেন না, তোমরা তো বুঝতেই পারছো যে এখানে কয়েকটা ধরনের কথা বলা হয়েছে। তুমি একটা মানুষকে স্বাভাবিকভাবে গুলি করে যদি হত্যা করো, সেটা হলো এক রকমের বিচার, একবারই মরে গেল, একবার মরে গেল। আর একটা মানুষকে যদি তুমি মনে করো প্রথমে একটা পা কেটেছো, তারপরে দুটো পা কাটছো, তারপরে একটা নখের ভিতর দিয়ে সুই ঢুকিয়ে দিছো, হ্যাঁ, তারপরে মনে করো যে তোমার গরম পানি ঢেলে দিছো গায়ে, হ্যাঁ, এইভাবে করে করে আস্তে আস্তে ধীরে ধীরে তুমি যদি একটা মানুষকে অত্যাচার করে মারো, সেটা কত জঘন্য। স্যার স্যার বেয়োনেট মানে কি? মানুষকে কাটে কাটে তরকারি হিসেবে বানায়। বেয়োনেট হলো ওই স্যার মানে বন্দুকের মাথায় থাকা ধারালো অস্ত্র, বেয়োনেট। ভাগ্যিস মুক্তিযুদ্ধের আগে জন্মায়নি। ভাগ্যিস মুক্তিযুদ্ধের আগে জন্মাওনি এবং তুমি এটা জানো না যে কি ধরনের অত্যাচার, হ্যাঁ, বা নির্মম হত্যাকাণ্ড ঘটাইছিল, তাই না? ইয়েস স্যার। স্যার বন্দিশালা বলছে কেন এখানে? বন্দিশালা মানে বন্দি করে রাখতো, তো অনেকে এই বন্দি করে রাখছে ওখানে প্রথমে। ঠিক আছে,
অনেকরে ওরা আর আটকায় রাখছে। বন্দিশালার বদ্ধভূমি পারে একই না? আসছে কেমনে? না না না, বদ্ধভূমি আর বন্দিশালা এক না। ধরো তোমাকে ক্যাম্পে নিয়ে আটকায় রাখছে, এটা হলো বন্দিশালা। আর ওখান থেকে মেরে মেরে তারা যে গর্ত করে যে জায়গায় রাখছে ওটা হলো বদ্ধভূমি। ও বন্দিশালায় অনেকেই প্রথমে নিচে, ওখানে প্রথমে তোমার অনেক 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 মানুষকে ধরে ধরে নিয়ে গেছে। প্রথমে স্যার স্যার বলে সম্বোধন করে অনেক নিয়ে গেছে, বুঝছো? কেউ কিন্তু বুঝতেও পারে নাই যে এরকম কিছু একটা করবে। মনে করছে দাওয়াত খাওয়াতে নিয়ে যাচ্ছে। না না, দাওয়াত না খাওয়াবে না, না। অনেকে স্যার মনে করছে, আমার মতে কি স্যার মনে করছে মানে পাকিস্তানিদের হাত থেকেই বাঁচাতে কোনো জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে ওরাই ছিল পাকিস্তানি। হ্যাঁ এরকম। মানে তোমাকে মনে করো তুমি একজন ইউনিভার্সিটি শিক্ষক, তোমার যদি সেনাবাহিনীর লোক বা অন্য কোনো এসে যদি তোমাকে ডেকে নিয়ে যায়, তুমি তো অবশ্যই যাবা। এবং সেখানে যাওয়ার পরে ওদেরকে প্রথমে আটকে রাখছে, এক জায়গায় আটকে রাখছে, বুঝছো? আটকায় রাখছে, আটকে রেখে অনেক অনেক তথ্য জিজ্ঞাসাবাদ করছে। তারপরে ওইখান থেকে ধরে নিয়ে নিয়ে এক এক আস্তে আস্তে মারছে, বুঝছো? তো ওইখানে মনে করো বন্দিশালা থেকে অনেকে যে কোনো প্রকারে মনে করো যে পালায় আসছে। এটা হয়তো তার ভাগ্যে ছিল, হ্যাঁ, কিন্তু এগুলো খুব রেয়ার কেস, বুঝছো? যদিও তারপরেও তো একেবারে বলা যাবে না যে একজনও ছিল না এরকম, তাই না? কেউ কেউ হয়তো এরকম বেঁচে আসছে, তাদের কাছ থেকে তোমার এই বর্ণনাগুলো পাওয়া গেছে। এবং ওখানে যে তোমার যে লাশগুলো পরে উঠানো হয়েছে, এই সকল লাশের থেকেও এর ধারণা পাওয়া যায় কিভাবে অঙ্গচ্ছেদ করছে। লাশগুলো যখন উঠাইছে, হাড্ডি বা গলা পচা যে লাশগুলো মাটি খুঁড়ে উঠাইছে, সেখানে তারা দেখতে পাচ্ছে অঙ্গচ্ছেদের কাহিনী, বুঝছো? এই হলো তোমার, তার মানে তুমি এখানে তোমার যে বিবরণগুলো, সেই বিবরণটা তুমি এখানে দিচ্ছ, অত্যাচারের ধরনটা এখানে আলোচনা করছে। এটা হলো তোমার মানে এই প্রশ্নের যে তোমার যুক্তি, হ্যাঁ, এই যুক্তিটা হলো এরকম যে এর থেকে আরো ভয়াবহ ছিল সেই অত্যাচারের ধরনটা তুমি এখানে আলোচনা করবা। মৃত্যুর আগে মানুষকে কিভাবে অত্যাচার করছে সেই ধরনটা এখানে আলোচনা করবা। যেগুলো একটু আগে বললাম, যে চোখ উপড়ে ফেলা, মাথায় আঘাত করে চূর্ণ বিচূর্ণ করা, মুখ থেতলে দেওয়া, বেয়নেট এবং ধারালো অস্ত্র দিয়ে হৃৎপিণ্ড উপড়ে ফেলা, আঙ্গুলের সুচ ঢুকানো, নখ উপড়ে ফেলা, শরীরের চামড়া কেটে লবণ মরিচ লাগানো, ঠিক আছে? এই যে ধরন, নিষ্ঠুর ধরন, স্যার এগুলো হচ্ছে অনেক কষ্ট। হ্যাঁ, এইগুলো নিয়ে এই করবা, বুঝছো? এইগুলো আলোচনা করবা। স্যার হ্যাঁ বলো। স্যার বুঝলাম স্যার, প্রধানমন্ত্রী কিংবা তাদের দেশে যে সেনাপতি ছিল তাদের মধ্যে কোনো দয়া নাই, কিন্তু স্যার যারা সেনারা ছিল তাদের মধ্যে কি কোনো দয়া নাই? সবাই কি নির্দয় ছিল স্যার? কেউ কি চায় না এর বিরুদ্ধে দাঁড়াইতে? এটা আসলে ওইভাবে ঠিক বলা যাবে না যে পাকিস্তান থেকে যারা আসছে সবাই এরকম ছিল। হ্যাঁ, এর মধ্যে হয়তো কোথাও কোনো এরকম মানে এরকম প্রকাশিত কোনো খবর নাই। কিন্তু স্যার এটা তো সরকারি নির্দেশ ছিল স্যার, মানতে তো হবেই। তুমি যখন একটা বাহিনীতে চাকরি করবা, তখন তোমার ভিতরে দয়া মায়া থাকলেও তোমার বাহিনীর কমান্ডারের নির্দেশ তোমার স্যার অনুসরণ করতে হবে। অধিকাংশ যা থেকে তাই ধরে। বাংলাদেশ ওদের সরকারের নির্দেশ আমরা অমান্য নেক্সট করলো, আর ওরা কোশ্চেনটায় একটা চলে যাই। বাহিনীর নির্দেশ অমান্য করতে পারবে না? পরের কোশ্চেনে চলে যাচ্ছি। ওকে স্যার। পার্ট 11, নবীন ও তার বন্ধুরা 16 ডিসেম্বরে টিভিতে একটি অনুষ্ঠান দেখছিল। অনুষ্ঠানের প্রথম দিকে তারা দেখলো একটি বাহিনীর নির্মম হত্যাকাণ্ড দেখে মর্মাহত হলো। প্রথম দিকে তারা একটি, এখানে দেখলো শব্দটা হবে না, দেখলো শব্দটা একটু প্রথম দিকে তারা একটি বাহিনীর নির্মম হত্যাকাণ্ড দেখে মর্মাহত হয়। অনুষ্ঠানের সেই দিকে তারা একটি দলিলে স্বাক্ষর করার ঘটনা দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। তার মানে এখানে দুটো দিক উল্লেখ করা হয়েছে। একটা হলো যে এই অত্যাচারের যে চিত্র, যে আমরা বিভিন্ন সময় টিভি দেখি না, বিশেষ করে 16 ডিসেম্বরে, তারপরে তোমার 25শে মার্চে, এইসব দিনগুলোতে। কে দাগ দিল স্ক্রিনে? স্যার কে জানি ডাকাতি করতেছে। কে এত এডিট মাস্টার? কে? নাম বলো।
স্যার কেবল আমি দাগানোর দিলাম, এর সময় তো আগে নাম আমি দিই মুখের নাই। কথা স্যার। এডিট মাস্টার কে? স্যার এই বড় দাগ স্যার আমি দিই নাই। হুম। মানে ছোট একটা দাগ তুই দিছস, তারপরে একজন বড় দাগ দিয়ে স্যার দিছে। আমি জানি ছোট কে একটা দাগ আমি দিছি। কে দিছে কে? মুনতাসির। মুনতাসির কাজের বেলায় খোঁজ নাই, খালি আকাশে জুতাছে না, খালি ঘন ঘন তোমার লাইন কাটে কেন? ও সে মুনতাসির। স্যার ওই যে নাম নাম লিখে রাখছে, নিজের নাম মোন্তাইক, নিকনেম রাখছে। মুনতাইক না? ইয়েস স্যার। এই দাগ উঠাও তাড়াতাড়ি, ক্লাসের মধ্যে এগুলো ভালো লাগে না। তারপরে স্যার দেখো। আমি পরিষ্কার করব? হ্যাঁ আমি পরিষ্কার করব? করো, আর কি করবা? ভাই তোমার ও বোধহয় ঘুমায় গেছে আপনার বকা শুনে। তোমার এক ভাই দাগ দিছে, তুমি আর পরিষ্কার করবা না? আচ্ছা দেখো এখন। স্যার ও ছাড়া কেউ মুছতে পারবে না। হ্যাঁ তা তাহলে বললে কেন আমি দাগ মুছি? এই যে মুনতাসিকে না স্যার এটা সাইন্স বলি চলে আসছে, মুনতাসিক মোছার চেষ্টা করতেছে। স্যার আরো সাকিব দাগ একটা দিছে। হ্যাঁ আর স্যার আরো দাগ দিতেছে। স্যার আপনি একটা দেন। না, দাগাদাগির দরকার নাই। আচ্ছা শোনো, এরপরে এরকম দুষ্টামি করলে গার্ডিয়ানকে ডাকাবো কিন্তু। ওই দেখো মুনতাসির। গার্ডিয়ান না গার্ডিয়ান। এরপরে দেখো, পড়েন। কথা বলো না। তাহলে এখানে আমরা দেখলাম দুটো ঘটনা, একটা হলো যে মর্মাহত হওয়ার ঘটনা, অর্থাৎ যেটাকে আমরা বলবো কি, যে 25 মানে তোমার পাকিস্তানি বাহিনীর যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞের কাহিনী। আর একটা হলো যে শেষে 16 ডিসেম্বরে যে বিজয়, সেই বিজয়ের যে তোমার আনুষ্ঠানিকতা, তাই না? অর্থাৎ তোমার আত্মসমর্পণের যে আনুষ্ঠানিকতা, যেখানে তোমার দুই বাহিনীর মানে সম্মতিতে একটা দলিলে স্বাক্ষর করা হয়, আত্মসমর্পণ দলিলে, সেই ঘটনা এখানে, দুটো ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা দেখি মুনতাসির কি আসলে আসলে ওর সমস্যাটা কি? স্যার আরো দিতেছে। ওরে লিভ করে দেবো, দেখি ওরে আমি এইতে দিই, বের করে দিই এখান থেকে। স্যার এখন এই দাগাদাগির মধ্যে ক্লাস কিভাবে করবো? আর আছে আর 1 মিনিট আছে, এরপরে তো আমরা আবার ক্লাসে ঢুকবো। হ্যাঁ ওকে স্যার। আচ্ছা দেখো, ওই বদমাইশিটা করছে কেন? ওকে আমি সঠিক ক্লাসে পাইতাম না, প্র্যাকটিক্যালি ক্লাসে পাইতাম, আর কান আমি গরম করে দিতাম। ওকে বলার পরেও আবার 3টে দাগ দিছে। প্র্যাকটিক্যালি ক্লাসে দাগাই তো কিভাবে স্যার? হ্যাঁ প্র্যাকটিক্যালি ক্লাসে দাগাই তো কিভাবে স্যার? আচ্ছা কে বলছে ও আপনি তো দাগাইছে চাইলে এটাই তো লিখতে জানি। পারেন। আচ্ছা ওই দাগাইছে, কারণ আমি ওকে দেখছি কয়েকবার এখানে মুনতাসিকেরই। ও স্যার দাগানোর আপনি তো নাম চাইলে ছিল? লিখতে পারেন। দাগানোর সময় ওর মুনতাসিকিটা এখানে শো করছে, আমি দেখছি। ও দাগাইলে ও স্ক্রিনে চলে আসবে ওরই, কে এটা করতেছে, এর আগে যে করছে না সেটাও দেখছি, চলে আসে এগুলো। যাই হোক, আমার ক্লাসে অনেক ক্ষতি করলো। দেখো এখানে দুটো ঘটনা, আমি ক্লাস শেষ হয়ে যাবে এখনই, 1 মিনিটের কম আছে, সুতরাং আমি এটা নিয়ে আর আলোচনা করবো না।